সভাপতি ঋত্বিক, তাকে আহ্বান করি। আমাদের আজকের যে বিষয় সন্তান চর্চা, সেই বিষয়ের উপরে তিনি বলবেন। জয় গুরু দাদা। গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রিয় পরম দয়ালের আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আবুল বাবুর আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সহপ্রতি ঋত্বিকবৃন্দগণ, মাধুর্যগণ, যাজকগণ, ইষ্টপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাই বোন, সবাইকে আমার প্রীতিপূর্ণ রাস ও জয়গুরু। আজকে আমি এই অনলাইনে যুক্ত হতে পেরে নিজেকে তো কৃতার্থ ধন্য মনে করছি। এখন আমরা যে মানুষের জীবনে যা যা যে একান্ত অপরিহার্য যে জিনিসগুলো, সেটা অর্থ সম্পদ, আমাদের বিদ্যা বুদ্ধি, আমাদের শক্তি সামর্থ্য, আমাদের সুখ শান্তি, সবকিছু তো নির্ভর করছে কার উপর? নির্ভর করছে মায়ের উপর। তাহলে সন্তান ধনী হবে না গরিব হবে, প্রাচুর্যে পরিবেষ্টিত হবে না নিজের সামান্য প্রয়োজনটুকু পূরণ করতেই সেই হাওয়াতের মতো হাঁপিয়ে উঠবে, তা কিন্তু নির্ভর করছে ওই মায়ের উপর। তাহলে সন্তান পণ্ডিত হবে না মূর্খ হবে, বীর হবে না কাপুরুষ হবে, এই যে তাও নির্ভর করে কিন্তু সেই মায়ের উপর। তাহলে সে এই যে শান্তি স্বস্তি সমৃদ্ধিতে অঢেল হয়ে উঠবে না দুর্গতি রাজত্বে দুর্ভোগে নিষ্পেষিত হবে, তাও কিন্তু সেই মায়ের উপর নির্ভর করছে। তাহলে মা কে? কারণ মা হচ্ছে তিনি যিনি সন্তানকে পরিমাপিত করেন, তাই তো মেপে দেন, তাই তো মা। তাহলে আমরা যদি একটু এগিয়ে দেখি, আমাদের পূর্বপুরুষগণদের আমরা সেই মাতৃবন্দনায় কিন্তু সেই মহিলাদের দেবীর আসনে বসে মা বলে আমরা পুজো করি। তাহলে এই যে জনজীবনে মাতৃ জাতির এত বড় যে মূল্যায়ন, জীবন বর্ধনের ক্ষেত্রে যে নারী জীবনের গুরুত্ব, এত অকপট ভাবে আর কোনো সভ্যতায় স্বীকার করেছে কিনা জানি না, তবে ভারতীয় যে সভ্যতা তাতে মাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এটা আমরা দেখেছি যে দেব দেবীর মধ্যে সেই শক্তিশালী, সমস্ত আমাদের উজাড় করে দিচ্ছেন মা। তাহলে এই যে মা কি করেন, যে ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন নারী হতে জন্মে জাতি। তাহলে আমাদের যে সমাজের যে ভবিষ্যৎ, সেগুলো কারা? সেগুলো আমাদের সন্তান সন্ততি, শিশুরাই তো আমাদের সেই জাতির ভবিষ্যৎ। তাহলে নারী যে গৃহলক্ষ্মী, তার যে সেই কল্যাণ সাহচর্য, তার যে পবিত্র অবদান ছাড়া মানুষের মঙ্গল প্রচেষ্টা যে ব্যর্থ, সব যে শূন্য, তা কিন্তু সেই কবিগুরুর একটা কবিতায় আমি পাই। সেই ধুয়ে মুছে দাও ধুলির চিহ্ন, জোড়া দিয়ে দাও ভগ্ন ছিন্ন, সুন্দর করো সার্থক করো পুঞ্জিত আয়োজন, তুমি এসো এসো নারী আনব তীর্থ বাড়ি, স্নিগ্ধ হসিত বদন ইন্দু স্মৃতি আঁকিয়া সিন্দুর বিন্দু, মঙ্গল করো সার্থক করো শূন্য মেয়র গহ,
এসো কল্যাণী নারী বহিয়া তীর্থ বাড়ি। তাহলে এই যে কথাগুলো, তারপর ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন যে জীবন দর্শনে আমরা যেটা দেখি, ডান হাতে তার সেবা, বামে সান্ত্বনা, বুকে আবেগ অনুরক্তি, মুখে সহানুভূতি, নাসারন্ধে স্নেহ মমতা, শ্রবণে বেদশ্রুতি, মস্তিষ্কে বোধ ও বিবেচনা, চরণে ক্ষিপ্রতা ও কর্মতৎপরতা, সর্বাঙ্গে বৃত্তি নিবেদন। তাহলে নারী চরিত্রের এই যে মহিমাময় রূপ যদি তার বাস্তব ব্যবহারে বিকশিত হয়, তাহলে আমরা আজকে ধন্য হব না তো কারা ধন্য হবে? তাহলে আমাদের আজকে যারা সমাজে উপহার দিচ্ছে, কি উপহার দিচ্ছে? সন্তান। তাহলে আমরা সেই নারী হতে যদি জন্মে জাতি, নারী হতে যদি আমাদের সেই সুসন্তান জন্মায়, তাহলে তো আমাদের আর চিন্তা নেই। কারণ যারা সমাজকে রক্ষা করবে, যারা সমাজটাকে সুন্দর করবে, তারা তো আমাদেরই উত্তর পুরুষ যারা আসছে। এখানে সেই মা বাবার সেই মিলিত প্রচেষ্টায় তাদের প্রতি ছেলে মেয়েদের সেই প্রকৃতিগত যে ভালোবাসার টান যদি পুষ্ট হয়, তবেই তাদের যে লিবিডো সেই মার বাবাতে কি হয়? সুনিবদ্ধ হয়ে ওঠে। বিশেষ করে মায়ের প্রতি ছেলের যে টান, বাপের প্রতি মেয়ের যে টান, সেটা যদি তীব্র হয়ে ওঠে, তাহলে তো সেই মা বাবার পক্ষে অপ্রীতিকর কিছুই তারা করতে পারবেই না। তাহলে তাই ঠাকুর কি বললেন? ছেলের নেশা মায়ের উপর, মেয়ের নেশা বাপে, এমনও তোর ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। কত সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিলেন আমাদের। তাহলে নষ্ট তো হবেই না, বরং তারা নিটোর একটা ব্যক্তিত্বে গড়ে ওঠে, বেড়ে ওঠে। তাহলে আমরা মেয়েরা যদি সেই বাবার কাছ থেকে ভালোবাসা পায়, আদর পায়, সোহাগ পায়, তাহলে তাদের কি হয়? তাদের সেই সুন্দর ব্যক্তিত্ব, পার্সোনালিটি তো গড়ে উঠবে। এই যে আমরা যদি একটু উদাহরণস্বরূপ বলতে পারি, যদি গাছের মূল যদি ছিঁড়ে যায়, তাহলে রস আর রসত্ব সংগ্রহ করতে পারবে না, গাছটা কি হবে? শুকিয়ে যাবে। ঠিক তেমনি বাবার প্রতি ভালোবাসার টান যদি ছিঁড়ে যায়, তাহলে পুষ্টি যোগাতে পারে এমন পাকা ভালোবাসার অভাবে মেয়েদের অন্তর্জগৎ শুকিয়ে যাবে। সে তৃষ্ণার্ত হয়ে উঠবে, সে তখন মরিয়া হয়ে উঠবে পরিবেশের কাছ থেকে কোনো বাঞ্ছিত অবাঞ্ছিত ব্যক্তির ভালোবাসা প্রলুব্ধ হতে। যেমন আরেকটা উদাহরণ, নদীতে নৌকো আছে, নৌকোর যদি সেই নোঙ্গর সেটা যদি দড়িটা ছিঁড়ে যায়, নৌকা যেমন কি হয়? ইতস্তত বিক্ষিপ্ত হয়, এমনকি স্রোতের সংঘাতে অতলে তলিয়েও যেতে পারে। ঠিক তেমনি বাবার প্রতি যে ভালোবাসার টান যদি কেটে যায়, মেয়েদের মন কি হয়? বিক্ষিপ্ত হয়ে যায়। পরিবেশের সংঘাতে সে কোথায় কখন কি করে বসবে তার ইয়ত্তা নেই। তাই বাবার যে আদর, সোহাগ, স্নেহ, ভালোবাসা থেকে বঞ্চিত মেয়েদের যে সেই সুকুমার ভাবগুলি পুষ্ট তো পাই না, বরং শুকিয়ে যাবে। ফলে বিবাহিত জীবন স্বামীকে সুখী করবার জন্য খুবই কসরত করতে হচ্ছে তাদের। সাধারণত এইসব মেয়েরা সে দৈহিক সেবা পরিচর্যা, জৈবিক ক্ষুধার তৃপ্তি দান ছাড়া কি হয় না, প্রেমের অভিব্যক্তিতে স্বামীকে সেই রসপ্রত করে রাখতে পারে কম। তাহলে সেই নিরস, সেই যন্ত্রবৎ দাম্পত্য জীবনে কি হয়? ক্লান্ত হয়ে উঠে স্বামী। তাহলে স্ত্রীর সঙ্গ সাহচর্যে
সেই মানসিক সেই আত্মিক সম্পদে ভরপুর হবার সুযোগ কিন্তু স্বামীর ভাগ্যে জুটে না। তাহলে এই যে সত্যের আভাস বহু মায়েদের কাছ থেকে পাওয়া যায়, মনের বেদনায় কথা বলতে গিয়ে সেই তৃষিত অন্তরকে উজাড় করেছে অকপটে। যে বয়সে মেয়েরা সেই প্রেমের প্রমোদ কাননে প্রবেশের সুযোগ পেলে সব না পাওয়াকে ভুলে থাকতে পারে, সেই বয়সে সেই সুযোগ পেয়ে বাবার সেই স্নেহ মায়া মমতা ভালোবাসার অভিব্যক্তি হারা ব্যবহারের জ্বালা কিন্তু সে ভুলতে পারে। তাহলে কি হচ্ছে না, তাদের ভালোবাসা থেকে বঞ্চিত বলে তাদের ঠিক ঠিক তৈরি করার যাচ্ছে না। তাহলে সেই সব মায়েরা কি করবে? সেই সব মায়েদের যে সন্তান সন্ততির জন্ম হবে, তারা কি সমাজের উন্নতি সাধন করতে পারবে? এখন এটা প্রশ্ন। তাহলে একটা মায়ের জন্য সন্তান হলো, তাহলে এই জগতে যখন শিশু তার মায়ের সঙ্গে যে তার সম্বন্ধ, সেই সম্বন্ধটা কি না একটা স্বর্গীয় সম্বন্ধ। শিশু কি হচ্ছে না মায়ের যেন নয়নের মণি, শিশু যেন মায়ের জীবনের আলো। তাহলে মাও তেমনি শিশুর কাছে সত্তা স্বরূপ, জীবন তুল্য। সেই নারীর যে বন্ধন, সেই বন্ধনে শিশুর সঙ্গে তার সমস্ত কিছু জড়িত। শিশুর ব্যথা লাগলে মায়েরও ব্যথা লাগছে, শিশু কান্না করলে কষ্ট পাচ্ছে, মাও কাঁদছে। তাহলে এই যে ওতপ্রোতভাবে যে ভালোবাসায় জড়িত হয়ে আছে, তাহলে মার তার বাবার কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছে সেটা উজাড় করে দিচ্ছে কিন্তু সন্তানদের। তাহলে আমরা তাহলে বিশদভাবে সেটাই বলতে চাইছিলাম যে বাবার কাছ থেকে যদি আদর সুহাগ ভালোবাসা না পায়, সেই মেয়েদের জীবনে তো সেই ভালোবাসা সঞ্চার করাটা তো কঠিন হয়ে যাবে। কারণ সন্তান পালনে এখন দেখা যাচ্ছে স্বেচ্ছাচারী জীবনের জন্য সেই সন্তান পালনে উপেক্ষা করছে। ধাত্রী বা আয়া রেখেছে বাড়িতে, সে বাচ্চাকে দেখভাল করছে। মার যতটুকু দরকার তত চাকরি করতে হবে, অর্থ শক্তিতে নিজের পায়ে দাঁড়াতে হবে। তাহলে সব প্রতিনিয়ত চলছে। ম্যাটারনিটি লিভ কতদিন? আর 6 মাস, ওর বেশি তার সরকার ছুটি দেবে না, বা প্রাইভেট কোম্পানিগুলো তো অতদিনও দেয় না। তাহলে ব্যাপার হচ্ছে নবজাত শিশুর নিকট মা একটা নতুন জগৎ। তার কাছে কি মাই হচ্ছে সর্বক্ষেত্রে, তার মাকে একটুকু ছাড়তে চাইবে না। দেখবেন যদি মা একটু আড়াল হয়ে যায় তখন বাচ্চারা কি করে কাঁদে। তাহলে ওরা কি করে বুঝতে পারে যে মা নেই? গন্ধে পারে, মায়ের একটা গন্ধ আছে ওদের কাছে। তাহলে মাকে সে বুঝতে পারে আমার মা আমার কাছে আছে, আমার সমস্ত বল আমার কাছে আছে, সমস্ত শক্তি আমার কাছে আছে। তাহলে জননী হচ্ছে শিশুর একমাত্র নিরাপদ আশ্রয়স্থল, একটা আনন্দের উৎস। তাহলে মা না থাকলে এই শিশুর যেমন লাগে, শিশুর এই ক্ষুদ্র সীমিত যে মনোভাব, এটাকে প্রসারিত করে কি মা। তাহলে শিশুর বোধ, শিশুর যে ধারণা শক্তি এরকম করে ক্রমশ বাড়তে থাকছে। মাও শিশুকে নতুন যে অপরিচিত সংসারের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন আস্তে আস্তে। মায়ের কাছ থেকে সে জানতে পারে জীবনের উৎস সে বাবাকে, পিতাকে, প্রাণের উৎস সেই পিতাকে জানে তো। তাহলে এইভাবে শিশুর যখন পরিচয় ঘটে, পরিবার পরিজন মানে সবার সঙ্গে, তাহলে বস্তুগুলোর সঙ্গে পরিচয় ঘটলো। মানুষের সেই জন্মগত সংস্কার উদ্ভিন্ন হয়ে ওঠে তার সেই অনুকূল পারিপার্শ্বিকতার মাধ্যমে। জননী বা মা শিশুর প্রধান যে পারিপার্শ্বিক। কি করে? শিশু যখন সে মাতৃগর্ভে থাকে, সেই মায়ের যে মনোভাব অতি সূক্ষ্মভাবে
শিশুর যে সেই অপরিণত মনে সাড়া যোগায়, প্রভাব বিস্তার করে। তেমনি শিশু যখন ভূমিষ্ঠ হলো তখন শিশু জীবনের যে বাস্তব শিক্ষা সূচনা কোথায় হয় না মায়ের সংস্পর্শে। সেই মায়ের দৃষ্টি দিয়ে দেখে, মায়ের বাক্যগুলো সে হৃদয়ঙ্গম করে, মায়ের কর্মগুলো, এমনকি প্রতিটি অঙ্গ সঞ্চালন, প্রতিটি পদক্ষেপ কিন্তু থেকে শিশু শিক্ষা গ্রহণ করে থাকে। তাহলে এই যে শৈশব শিক্ষা, তার উপর যে শিশুর ভবিষ্যৎ জীবন রচনা হয়, এটা কিন্তু অনস্বীকার্য। কারণ কি, এটা বলতে অত্যুক্তি হয় না, সে তো মাকে দেখেই শিখছে সবকিছু। এখন জননী বা মায়ের প্রতি কি থাকে, শিশুর গভীর বিশ্বাস থাকে। দেখবেন মায়ের কোলে যখন বাচ্চা থাকে তখন হাতিকেও লাথি দেখায়, কেন? যে মা আছে, আমার বল আছে। এবং ডিসকভারি চ্যানেলে দেখতে পাবেন যখন একটা পশু জন্তুর বাচ্চা হয়, তখন আপনারা গৃহপালিত গরু দেখেন, গরু যখন বাছুর হয় তাকে কাউকে ছুতেও দেয়, মা তেড়ে আসে, কেন? তার সন্তানের যেন কেউ ক্ষতি করতে না পারে। তেমনি জননীর প্রতি শিশুর যে গভীর বিশ্বাস থাকে, প্রগাঢ় যে টান থাকে, যে ভালোবাসা থাকে, তাহলে ফলে জননীর যে প্রতিটি বাক্য শিশু অতি সহজে স্বাভাবিকভাবে সে মাথায় নিয়ে নেয়। তাহলে জননীর প্রতি সেই ভালোবাসার টানে, মাকে খুশি করবার যে প্রেরণাতেই শিশু কি হয়, কর্মব্যস্ত হয়, দুনিয়াটাকে কুড়িয়ে এনে সে মাতাকে উপঢৌকন দিয়ে সে তৃপ্ত হতে চায়। আধো আধো ভাষায় সে নিজের বোধ, নিজের ধারণাটাকে মায়ের কাছে প্রকাশ করে। তাহলে এই যে বাচ্চার একটা মস্তিষ্ক, এই যে স্নায়ু অত্যন্ত সারা প্রপন্ত, তাহলে প্রত্যেকটি শিশুকে প্রতিটি মানে অতি সতর্কতার, খুব সাবধানে উপযুক্ত রূপে যদি পোষণ, পরিচালন বা নিয়ন্ত্রণ যদি না করা যায়, তাহলে শিশুর যে বোধ, শিশুর যে কর্মশক্তি সহজ সাবলীল গতিতে কিন্তু ক্রমবর্ধমান বা বিকশিত হয়ে উঠবে না। তাই ভালো সংস্কার আর উপযুক্ত প্রেরণা, উপযুক্ত পুষ্টির অভাবে সে ফুটে উঠতে পারছে না। তো তাহলে তার ধাতু, তার প্রকৃতি, তার সম্বেগ, তার সংস্কার, এই অনুযায়ী শিশুকে শিক্ষা সূক্ষ্মভাবে পোষণ দেওয়ার যে ক্ষমতার অধিকারী একমাত্র সেই মা, সেই জননী। তাহলে নিজের শিশুকে সে অরিন্দ সুন্দর করে গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রত্যেকটি মায়ের আছে। জীবনের স্বপ্ন কি না তার শিশু বা তার সন্তান জগতের একটা মহান ব্যক্তি হোক, শ্রেষ্ঠ জীব হোক, এটা সবার মানে চাই। কিন্তু সন্তান তার মহান হবে, সেইটা মাকে তো ভাবনা তাকে তো করতে হবে। তাই শিশুদের যে ক্ষুদ্র প্রবাহমান যে জীবন সম্বেগ, সেই প্রাত্যহিকের যে খণ্ড ক্ষুদ্র ঘটনারাজির মধ্যে জীবন পাথেয় সংগ্রহ করছে এবং এগিয়ে চলেছে সেই বৃহৎ পরিবেশে, বিরাট পৃথিবীর বুকে। সেইখানে সে জীবন পথের যে কুড়িয়ে নেওয়া শিক্ষাধারা যে শিশুকে উত্তর জীবনে পরিচালিত করে থাকে, সেটা তো মা। তাহলে ছোটবেলায় অতি ক্ষুদ্র অকিঞ্চিতকর ঘটনা সেই তার স্মৃতি বিজড়িত মস্তিষ্কের মধ্যে ছাপ তোলে, সেই ছাপটাই ভবিষ্যৎ জীবনে তাকে পরিচালিত করে, তাকে প্রভাবিত করে। দেখা যায়, আপনি দেখেন অনেক সময় অনেক পরিবারেই দেখবেন যে বাচ্চাটা কাঁদছে, বাচ্চাটাকে শান্ত করা যাচ্ছে কি না, সেই বাচ্চাটা কাঁদছে কেন সেটা আমরা কিন্তু দেখছি না। তাকে কি করে শান্ত করা যাবে বা শিশুর ঘুম পাড়ানো যাবে, সেই জন্য মা কি করে না, তার স্মৃতিতে, তার হৃদয় পটে ভীতিপ্রদ ছবি এঁকে দেবার ফলে কি না, ভূতের গল্প, এই জুজু আসছে,
ওই রাক্ষসী আসছে, রাক্ষস আসছে, ভূত পেতনি, নানা রকম ভয় দেখানো তার যে স্নায়ু, তার যে মস্তিষ্কের উপর একটা ভয়ানক চাপের সৃষ্টি করে। ফলে মুহূর্তের মধ্যে সেটা নিশ্চুপ হয়ে যায় আর জননীর কোলে বা মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। এইটা কি হচ্ছে না, এটা থেকে হচ্ছে যে আমাদের তো কাজকর্ম আছে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে আমরা কাজগুলো করতে পারবো, তাই ভয় দেখিয়ে হোক যাই হোক ঘুমিয়ে দাও। শিশুর ভবিষ্যৎ জীবনের পক্ষে এটা ভয়ানক। কেন? এই যে ভীতিপ্রদ ছবিগুলো, এই যে শিশুদের যে কোমল চিত্তপটে, মনে মানসপটে এমনই গভীর রেখাপাত করে, পরবর্তী জীবনে তার ভীতু আখ্যা পাওয়াটা তো ছাড়া উপায় নাই। বললাম যাও সদর দরজাটা বন্ধ করে আসো রাত্রের বেলা, না বাবা ওখানে ভূত আছে, ওখানে জুজু আছে, ধরে ফেলবে। আমি যাব না বাবা, মা তো ভয় দেখিয়েছে ঘুম পাড়ানোর সময়। তাহলে শিশুর যে বোধ, শিশুর যে ধারণা শক্তি স্বাভাবিক সহজ হবে না তো। এই শিশুরা কেন কাঁদছে, কান্নার কারণটা কি, তা খুঁজে বের করা, তা নিরাকরণ করা, একটা উপায় বের করো তো। কারণ শিশুকে শান্ত করার প্রকৃষ্ট পন্থা কি? ওই যে আমরা দেখেছি অনেক সময় সে ঘুম পাড়ানি গান আছে, ঘুম পাড়ানি গানগুলো অনেকেই জানেন। ছেলে ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে, ধান ফুরালো পান ফুরালো এখন উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন ধরেছি। আমরা ছোটবেলা থেকে কবিতাগুলো শুনতে শুনতে এই যে সুন্দর সুন্দর ছড়া সুন্দরভাবে গেয়ে শিশু যে ঘুম পাড়িয়ে দেয়, এইটাই হচ্ছে ভালো অভ্যাস। তাতে কি হয়, শিশুর আহার নিদ্রার যদি সময় একটা নির্দিষ্ট টাইম থাকবে, তাতে কি হয় শিশু যথাসময়ে সহজে সেই আহার করলো, তারপরে মা যখন সেই ঘুম পাড়ানি গানগুলো করলো, তার তো রিফ্লেক্স ক্রিয়া, তার তো একটা প্রতিবর্ত যে ক্রিয়া ভেতরে শরীরের মধ্যে হয়, ঠিক টাইমে খেলে তার পাচক রসগুলো ক্ষরিত হয়, ঠিক টাইমে ঘুমালে আমাদের যে গ্রোথ হরমোন, আমাদের যে বৃদ্ধি হওয়ার যে বড় হওয়ার যে হরমোনগুলো সেগুলো সিক্রেশন হয়। এই জন্য বাচ্চাদের তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়া। আমার মনে আছে ছোটবেলায় যখন পড়তাম, ঠিক রাত্রি 8:30টার সময় ভুলতাম, ঘুম পেয়ে যেত, আর তখন পড়ার মাথায় ঢুকতো। তখন বাড়িতে ঠাকুমা থাকতেন, আর ঠাকুমাকে বললে সব মা, ঠাকুমা আমার ঘুম পাচ্ছে আমি আর পড়বো না। ঠাকুমা মাস্টারমশাইকে বলে যায় ও আর পড়বে না, ওকে ছেড়ে দাও, খাইয়ে ঘুম পাড়িয়ে দিতেন। তাহলে এখন দেখা যাচ্ছে আমাদের ছেলে মেয়েদের উল্টো স্বভাব। কি স্বভাব? তারা মোবাইল আর ল্যাপটপে নিয়ে ব্যস্ত হয়ে কি করছে, রাতে 1টা 12টা আমি ঘুমিয়ে পড়ছি, তারা ঘুমোচ্ছে, এদিকে উঠছে দেরি করে। এখন তো স্কুল নেই, লকডাউন। তাহলে এতে কি হচ্ছে, তাদের গ্রোথ হরমোনের সিক্রেশন ঠিক হচ্ছে না। তাহলে সকালে উঠতে হবে তো প্রার্থনায়, সকালে সেই মাথায় রেখে যদি তার ঘুম পাড়ানো যেত। একটু বড় হলো যখন, যখন হামাগুড়ি দেওয়ার বয়স, প্রায় বছর 3 যখন, তখন শিশুকে কি হয়, কর্মচঞ্চল দেখা যায়, এটা ধরে ওটা ধরে, ওটা ভাঙে তো এটা ভাঙে। তাহলে মা কি করে, ও ঘুমানোর সময় শুধু শান্ত থাকে আর সবসময় অচঞ্চল, মানে চঞ্চল, সব সময় চঞ্চল, সব সময় কর্মব্যস্ত। ওই যতটুকু ঘুমায় ততটুকুই আমার শান্তি, তারপর শান্তি নেই। কোথায় কি ভাবছে, কোথায় ফেলছে। তাহলে হামাগুড়ি দিতে দিতে হয়তো 1 বাটি দুধ রেখেছে মা, সেটা ফেলে। আবার হয়তো দেখা গেল যে মায়ের একটা লঙ্কা গাছি লাগিয়েছে টবে, সেটাকে উবড়ে দিয়েছে। কি করলো? তখন কি হয়, তখন তো এবার শিশুকে তো ধমক দেয়া, মারা, ভয় দেখানো। কারণ শিশু যে দুষ্টমি বা কর্মচাঞ্চল্যকে প্রতিরোধ করতে হবে তো, প্রতিহত করতে হবে তো। তার জন্য কি করে, নানা রকম সে মারা থেকে শুরু করে ধমক দেয়া, এ সব কিছু করা হচ্ছে। এতে কি হয়, যে শিশুর যে কর্মপ্রবোধী স্নায়ু,
সেই পুষ্টি লাভের সুযোগ তো পায় না, অধিকন্তু অনবরত সেই বিরুদ্ধ সংঘাতের ফলে এই স্নায়ুগুলো থেতলে যায়। ফলে শিশুর যে কর্মশক্তি অনেকখানি স্থিমিত হয়ে যায়। শিশুর যে ভীম কর্ম হবার যে সম্ভাবনা, সেটা অঙ্কুরেই বিনাশ হয়ে যায়। তাহলে তার কর্মের যে প্রেরণা, যে উৎসাহ, সেগুলো তো স্থিমিত হয়ে যাবে, সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। সেই কর্মপ্রবণতা নিষ্প্রভ যখন হয়ে যাচ্ছে, এই সময় জননীকে অসীম ধৈর্য, অসীম সহিষ্ণুতার সঙ্গে, সেই সহিষ্ণুতার যদি পরাকাষ্ঠা না হয়, কারণ অধিকতর সেই অবিরত সেই দৌরাত্মের মধ্যেও শিশুকে কিরূপে পরিচালনা করলে তার মাথা, তার স্নায়ু আরো তরতরে সাড়াশীল হয়, সেদিকে তো লক্ষ্য রাখতে হবে। তাই শিশুকে পোষণ দেয়া, শিশুকে পরিচালন, তার নিয়ন্ত্রণ, সেটা মায়েরই একমাত্র দায়িত্বপূর্ণ কর্ম। সুতরাং শিশুর কর্মপ্রবণতাটাকে কখনো প্রতিহত করতে নেই, সেটাকে উপযুক্ত রূপে নিয়ন্ত্রণ করা। তাই শিশুকে পোষণ দেয়া, পরিচালনা করা যে কত কঠিন, সেটা ঠাকুর একটা বললেন বাণীতে, ছড়াতে, প্রসব করা কঠিন যদিও সন্তান পোষণ সহজ নয়, সন্ধিৎসা সহ বুদ্ধিমতী দক্ষ নিপুণ হতেই হয়। তাই তো বলি, মেয়ে আমার মায়ের আসন নেবার আগে উমার মতো ওট গজিয়ে দুনিয়া সাজাতে আগে। তাহলে শিশু যখন কথা বলতে শেখে, তখন হতেই সেই কি, কেন, এরকম প্রশ্ন জাগে তো, মা এটা কেন হচ্ছে, মা এটা কি, ওটা কি, সেটা কি, নানা রকমের প্রশ্ন মাকে তো সারাক্ষণ ব্যতিব্যস্ত করে তুলছে। তখন মা যদি শিশুর সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে বিরক্তি বোধ করে, কিংবা শিশুকে এই প্রশ্নকে অনাবশ্যক মনে করে, তাকে প্রশ্ন করার জন্য নিরস্ত করে দেয়, তুই এখন থামতো, আমি অত সব জানি না, আমি বলতে পারবো, তাহলে শিশুর জীবন, সেই ভবিষ্যৎ জীবনের পক্ষে কি হবে না, সেই অপূরণীয় ক্ষতি হয়। কেননা মানুষের মন তো অত্যন্ত অনুসন্ধিৎসা প্রবণ, জানতে চায়, জগৎটাকে বুঝতে চায়, সেই অজানা পৃথিবীকে কেবলই সে জানতে চাইবে। তো তাহলে শিশুর যে সেই অনুসন্ধিৎসু মন, কি, কেন প্রশ্ন সর্বদা তো ভরপুর, সে তো সংঘাতে, প্রকৃতির সঙ্গে সংঘাতে হচ্ছে, তার সবসময় অনবরত। শিশুর এই অনুসন্ধিৎসা যদি মন বা প্রবণতাটাকে যদি নিরোধ করে দেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ জীবনে সে তো কর্ম বা বিষয় অভিজ্ঞ বা দক্ষ হবে না, কারণ তার কোনো বিষয় বা কর্মের সহিত তার সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে জানার তো অনুসন্ধিৎসা বন্ধ হয়ে যাবে। তাহলে তাকে তো মা দমিয়ে রেখেছে, তার অনুসন্ধিৎসু যে মনের মণিকোঠা সবসবে তো অবরুদ্ধ করে দিয়েছে। তাহলে এখন কি, সেই জন্য শিশুর সেই অনুসন্ধিৎসুকে, তার অজানাকে জানার যে প্রবণতাটাকে কখনো দমিয়ে দিতে নেই, জানার আকুতিকে কখনো নিরোধ করতে নেই। সঙ্গে সঙ্গে সর্বদাই শিশু সেই খুঁটিনাটি প্রশ্নের জবাব, যথাযথ উত্তর তাকে বুঝিয়ে দেওয়া, তার অনুসন্ধিৎসা প্রবণতাকে সাবলীল গতিতে প্রবাহিত হতে দেওয়াটাই মায়ের কর্তব্য, যাতে শিশুর মন আরো তোর জানার সে উৎসাহিত হয়। তাহলে শিশু যখন মায়ের কাছে থাকলো, তখন তো ঠিক আছে, মা সব বলে দিচ্ছে। যখন সে অন্তঃপুরের বাইরে গেল, তখন সে বহির্জগতের নানা রকমের দর্শন করছে, শ্রবণ করছে, তার নতুন অভিজ্ঞতা করছে তো সে তার সেই জীবনের নব নব সঞ্চয়, নতুন নতুন অভিজ্ঞতা মাকে ব্যক্ত না করা পর্যন্ত তো শান্তি হচ্ছে না। মাকে বলবো, এটা এরকম হয়েছে মা, আজকে না ও এরকম বলেছিল, মা আজকে এরকম দেখেছিলাম মা ওদের বাড়িতে। তাহলে তাই শিশু যখন গৃহে ফিরে তার যে দর্শন, তার যে জানাগুলো বা কুড়িয়ে নিয়ে আসে অভিজ্ঞতাগুলো মায়ের কাছে যখন ব্যক্ত করে আনন্দ পেতে চায়, পরম তৃপ্তি লাভ করতে চায়, তাহলে মা যদি শিশুর এই নব অভিজ্ঞতার কথা মনোযোগ সহকারে না শুনে,
তার বক্তব্য বিষয়ে যদি অনুভব না করে, সেই শিশুর যে কথাগুলো, এই বাজে বকিস না তো, বাজে বকা মনে করে, অনাবশ্যক ভেবে সে ধমক দিয়ে শিশুকে নীরব হতে বাধ্য করে, তাহলে শিশুর ভবিষ্যৎ জীবন কি হবে? সে অসামান্য ক্ষতি হবে। কিসের ক্ষতি হবে? না, দেখা গেল সে যে প্রাণের আবেগ, তার যে মনের ভাব, তার যে জীবনের অভিজ্ঞতা, প্রিয়জনের নিকট সে প্রকাশের ব্যাকুলতা তো তার প্রকৃতিগত। তাহলে শিশুর মনে একটা কি হয় না, একান্ত আপনজন, সে মায়ের নিকট সে প্রাণ মন ঢেলে বলতে চাইছে, সে তো সকল কথা ব্যক্ত করতে চাইছে। এই অবস্থায় শিশুর যে প্রাণের আবেগ প্রকাশে যদি বাধা সৃষ্টি করা যায়, তাকে নিরুদ্ধ করে দেওয়া যায়, তার পরবর্তী জীবনে তার চিন্তাধারা, তার ভাবধারা, তার জীবনের যে সঞ্চিত অভিজ্ঞতা, তার দর্শন স্বচ্ছন্দে সাবলীল ভাবে প্রকাশের ক্ষমতাটা সে হারিয়ে যাবে। ফলে শিশু সেই বাগ্মিপ্রবর হওয়ার সম্ভাবনা নিয়ে জন্মালেও যৌবনে সে মুখচোরা হয়। না, আমার ছেলে খুব মুখচোরা, কারোর সঙ্গে কথা বলতে চায় না, বাড়িতে লোক এলে লুকিয়ে পড়ে, তার বক্তব্য প্রকাশের ক্ষমতা তো সে হারিয়ে ফেলেছে। সে তো গল্প করতে পারে না, তার ভেতরে যে আবেগটাকে আমরা রুদ্ধ করে দিয়েছি। তাই শিশুর এই যে শৈশবে যে বক্তব্যগুলো সে মনোযোগ সহকারে যদি শোনা যায়, তার প্রকাশভঙ্গিকে যদি আমরা উৎসাহিত করতে পারি, তাহলে তো সেটাই তো ভালো। অনেক সময় দেখবেন শিশুরা খুব গল্প শুনতে চায়, অনেক রকমের গল্প। তাহলে শিশুদের গল্প শোনার যে আগ্রহ, তাদের যে উৎসাহ, তাদের তো অন্ত নেই। তাহলে কোনো গল্প একবার শোনার সাথে সাথে শিশুরা তার ছবিটা এঁকে ফেলে মাথার মধ্যে। এই সমস্ত গল্পের কথা বা ছবিগুলো তাদের অবসর সময়ের সেই মনের খোরাক, তার চিন্তা, তার ভাবধারার বিষয়বস্তু। এখন একটা স্কুলে রিসেন্ট ঘটনা, প্রত্যেকটা বাচ্চাকে, তখন আমার এক আত্মীয়, তার ছেলে স্কুলে গেছে, দিদিমণি বলেছে তুমি একটি গল্প বলো তো। সবাই গল্প বলছে, আসে বলছে। তখন দিদিমণি দেখছে সব আজে বাজে গল্প, কোথায় শুনেছো? বলে কেন, আমার বাবা বলে আমাকে গল্পগুলো। বলে তোমার বাবা কি আর ওই ভূত পেতনি ছাড়া কি আর কোনো গল্প নাই? তখন সে এসে আবার বাড়িতে বলেছে যে আজকে দিদিমণি আমাকে কিন্তু খুব বকলো, যে তোমার বাবার শুধু ভূত পেতনি নিয়েই গল্প, আর কি কোনো গল্প ছিল না, ভালো ভালো গল্প? কথাটা আমার খুব বেদনাদায়ক মনে হল। আমাকে যখন ওনার স্ত্রী বৌদি যখন আমাকে ফোন করলেন যে আমার ছেলে একটা কথায় কথায় যখন বললো, আপনি শোনেন, বাচ্চাদের কাছে এমন গল্প করতে হয়, তাদের মাথার মধ্যে যে ছাপ পড়ে, তারা যে একটা ভালো ছবি আঁকতে পারে মাথার মধ্যে, সেই সমস্ত গল্পের কথা, সেগুলো মনের খোরাক, তাদের চিন্তার খোরাক, তাদের ভাববার খোরাক জুগিয়ে দেয়। তাই বাচ্চাদের কাছে সে ভীতি উদ্দীপক বা সে যৌন উদ্দীপনা সঞ্চারক যে গল্প বা কাহিনী বলা কখনো সঙ্গত নয়। অথচ সে ভুতুড়ে গল্প, রাক্ষসের কাহিনী, রাজকন্যার প্রণয় কাহিনী, এই রকমের গল্প শিশুর ভবিষ্যৎ জীবনে কিন্তু খুব ক্ষতি। তাহলে এই ভীতি উদ্দীপক গল্পের যে ছবিগুলো শিশু সে কোমল মনে গভীরভাবে রেখাপাত করে, তো পরবর্তী জীবনে স্থান কাল পাত্র ভেদে অজ্ঞাত সারে সেই সমস্ত ছাপ তাকে ভীত সন্ত্রস্ত করে দেয়। আর শৈশবের সেই যৌন উদ্দীপনা সম্ভূত যে ছাপগুলো শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে অজ্ঞাত সারে তাকে সেই পথে চালিত করে দেয়। তাহলে শিশুর কাছে গল্প করতে হলে সে বীর ব্যঞ্জক, উৎসাহ উদ্দীপক, জীবনীয় রসপূর্ণ গল্পই করা বাঞ্ছনীয়। কেন না, জগতের আদর্শ স্থানীয় ব্যক্তি, সেই মহাপুরুষ, সেই মহাত্মাদের যদি জীবন কাহিনী শিশুদের নিকট গল্প ছলে বলা খুব ভালো। কেন, তাতে সেই মহৎ হৃদয়ের ছাপ মস্তিষ্কের মধ্যে এঁকে যায়, সময় মতো সুযোগ মতো সেগুলি সাড়াশীল, সেগুলো ক্রিয়াশীল হয়ে ওঠে। তাহলে গল্প
সবে সন্তানদের কাছে সে পিতৃপুরুষের বংশ কথা বলা যায়। বললে কি হয়, তার পূর্বপুরুষ, তার দাদু কেমন ছিল, তার দাদুর বাবা কেমন ছিল। জানিস আমার দাদু ডাক্তার ছিলেন, ঘোড়ায় চড়ে ডাক্তারি করতেন, তাই নাকি? হ্যাঁ, তখনকার দিনে আমি তো, আমার দাদুর বাবা, তার দুটো ঘোড়া ছিল, একটা কালো ঘোড়া একটা সাদা ঘোড়া। তিনি সেই নিচে তখনকার দিনে LMF ডাক্তার। তাহলে তিনি যে ডাক্তার ছিলেন তখন LMF ডিগ্রি দিত, তখন তো MBBS ডিগ্রি ছিল না। যাই হোক, সেটা প্রায় 100 বছর আগের ঘটনা। তাহলে ব্যাপারটা হচ্ছে, সেই সব ঘটনা যখন শুনবে নাতিপুতিরা, বাবা আমার দাদুর বাবা, মানে আমার দাদু তার বাবা, তাহলে তার কত পুরুষ হল? পঞ্চম পুরুষ। তাহলে তিনি যেভাবে বলতে থাকে সেইভাবে তার বংশ পরম্পরার মধ্য দিয়ে বংশ গৌরবটা অক্ষুণ্ণ থাকে। সে বা তার ছেলেকে বলবে, সে বা তার ছেলেকে বলবে, এই করতে করতে সেই বংশ, যে সেই রক্তধারা, তার রক্তকণিকা, তার যে সেলগুলো জেগে উঠে, উদ্দীপ্ত হয়ে উঠে, বড় হয়ে উঠে একটা আকাঙ্ক্ষা জগায়। তাহলে বংশের প্রতি শ্রদ্ধার ভিতর দিয়ে যে শিশুদের কুলপ্রদীপ হয়ে ওঠার যে সুযোগ, তারতে তারা মশগুল হয়ে ওঠে। তাই শৈশবের যে খণ্ড ক্ষুদ্র ঘটনা শিশুদের জীবন গঠনে যে অদ্ভুত শক্তি সম্পন্ন, তা ভাবলে বিস্মিত হয়ে যেতে পারি আমরা। কেন না, এইগুলো তাদের ভেতরে ভেতরে বড় হওয়ার আকাঙ্ক্ষাটা যোগায়। সেই আবেগ, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু তাদের মস্তিষ্কে তীক্ষ্ণ হয়, সারাপ্রবণ হয়। তাই নার্ভগুলো কি হয় না, সুন্দর হয়ে সবল হয়। তাহলে শিশুকে বেড়ে ওঠার বা গড়ে তোলার যে গুরু দায়িত্ব, মায়ের কিন্তু সর্বাধিক, তারপর পিতা, তারপর পরিবার পরিজন। তাহলে শিশুর জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে সেই মা আর বাবাকে ভক্তিযুক্ত, সুশিক্ষিত, চরিত্রবান, নীতিপরায়ণ হতে হবে। তো সেটাই তো শিখবে সে। তাহলে শিশুকে গড়ে তুলতে হলে তার কাছে, তার সম্মুখে সে গড়া জীবন আদর্শের একটা তো নিতান্ত আবশ্যক। কেননা তার চরিত্রের প্রভাব জ্ঞাতসারী হোক অজ্ঞাতসারী হোক, চরিত্রকে তো প্রভাবিত করবে। তাহলে শিশু সেই পারিবারিক জীবন চলনা হতে যে প্রত্যহ যে শিক্ষা গ্রহণ করছে, এগুলি তার ভবিষ্যৎ, তার জীবন সৌধের ভিত্তিভূমি। সেই জন্য ইংরেজিতে একটা কথা আছে, হোম ইজ দ্য বেস্ট স্কুল ফর দ্য ওয়ার্ল্ড। হোম ইজ দ্য বেস্ট স্কুল ফর দ্য ওয়ার্ল্ড। তাহলে একটা বাচ্চা গৃহশিক্ষা, তাই ঠাকুরের একটা ছড়া আছে যে বাড়ির শিক্ষা যদি সুন্দর না হয়, স্কুলের শিক্ষা কি করে হবে? একটা ঘটনা ছিল, একটা মাস্টারমশাই, যে জাতীয় পুরস্কার প্রাপ্ত, দুর্গাপুরের ঘটনা। সে বলছে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা সে বাড়িতে থাকছে একটা ছেলে, হয়তো স্কুলে আসছে 6 ঘন্টা, আমি 6 ঘন্টায় তার কি করে চরিত্রের বিকাশ করাবো? একদিন সেই বাচ্চাটি স্কুলের কারো একটা পেন্সিল বা পেন বা বই চুরি করেছে। সেই মাস্টারমশাইয়ের ইচ্ছে হলো তার বাড়ি গিয়ে একবার দেখে আসবে। তার বাড়িতে মাস্টারমশাই অযাচিত ভাবে গেলেন। ছাত্র দরদিত যে কেন ছেলের এই এরকম প্রবণতা হলো কেন? তখন তিনি ব্যক্ত করলেন তার মা বাবার কাছে, হ্যাঁ আপনি আসুন, মাস্টারমশাই মানুষ, আপনি আমাদের ঘরে আসবেন, একটু চা তো খাওয়াতে পারবো। তিনি গেলেন, গিয়ে যখন ঘরে ঢুকছেন, সমস্ত কিছু দেখে দেখে যখন চেয়ারে বসতে দিলেন, তার ছাত্রটিও এসে বসেছে, মাস্টারমশাইকে প্রণাম করতে বললেন, মা প্রণাম করো, প্রণাম টনাম করলেন, চা দিলেন। মা চা খেতে খেতে দেখলেন যে চায়ের কাপটা একটা কোম্পানির নাম লেখা, একটা সংস্থা, সেটা একটা সরকারি সংস্থা, সেখানের কাপ। তিনি জিজ্ঞেস করলেন, এই কাপটা কোথা থেকে এনেছেন? বলে ওই তো আমাদের অফিসে পাওয়া যায়। মাস্টারমশাই বুঝে নিলেন যে বাবার চরিত্রে যদি
এই দোষ থাকে অফিসের কাজ বাড়িতে আনা, তাহলে ছেলের অভ্যেস থাকবে না কেন স্কুলের বন্ধু বান্ধবদের বই খাতা পেন বাড়িতে নিয়ে আসার? গোড়ায় গলত তো আমাদের, আমরা অবাঞ্ছিত জিনিস আমাদের চরিত্রের উপরে হাত দিই না, আমরা সন্তানকে মার দিই, ধমক দিই, বকা বকি, ঝাড়া মারি, কাটাকাটির মানে চূড়ান্ত। ভেতরে তার যে প্রবণতাটা লুকিয়ে আছে, আমার ভেতর থেকে যে প্রবণতা সেটাই তো আমারই তো প্রতিফলন ঘটবে। তাহলে মা বাবা ধারণা যে বাচ্চারা শৈশবে শিশু যা খুশি করুক, বড় হলে সব ঠিক হয়ে যাবে, এই ধারণা কিন্তু নিতান্তই ভুল। শিশু যখন আধো আধো ভাষায় কথা বলতে আরম্ভ করে, তখন থেকে নিজের আচরণ করে শিশুকে হাতে কলমে করিয়ে তার অভ্যাস, তার চরিত্র গড়ে তোলা। তাই আমি এই কথাই বলে শেষ করছি, আমাদের চরিত্রগত করতে হবে প্রথম, তারপর তো আমি বাচ্চাদের করব। তাই প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সবাই ভালো থাকুন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু।